নেতারা হুকুম দেয় 2 পা আগাও, জনগণ আগায় 6 পা। নেতারা হুকুম দেয় 6 পা আগাও, জনগণ আগায় 10 পা। আন্দোলনের ঊর্ধ্বমুখী অগ্রযাত্রা। সাম্প্রতিক আন্দোলনে যে শত শত মানুষ শহীদ হয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রথম কথা হলো, আমাদের বুঝতে হবে যে এখনকার যে সময়টা আমরা অতিক্রম করছি এটা কোনো গতানুগতিক সময় নয়। ক্রান্তিকালে যখন একটা জাতি বা একটা দেশের ইতিহাসে একটা মৌলিক রূপান্তরের সূচনা হয়, সেই রকম একটি পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এটা কেবল এই কারণে না যে আমরা একটা সংঘাতের ভেতর দিয়ে পথ পার হয়েছি, এটা প্রধানত এই কারণে যে আমাদের দেশ প্রায় অন্ধকারে ডুবে গিয়ে একটা সামরিক ফ্যাসিস্ট স্বৈর শাসনের ব্যবস্থায় আটকা পড়ে গিয়েছিল। শাসকরা মনে করত কেউ আমাকে সরাতে পারবে না, এবং তারা স্লোগান তুলেছিল, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। এবং সেই অনুযায়ী সমস্ত রাষ্ট্রযন্ত্রকে এবং তাদের দলীয় শক্তিকে তারা সাজিয়ে তুলেছিল। সাধারণ মানুষের ভিতরেও মনের ভেতরে যত ক্ষোভই জমা থাকুক না কেন, তাদের ভেতরে একটা হতাশার ভাব যে এই দানবের হাত থেকে আর মুক্তি পাওয়া যাবে না। কতগুলো চেষ্টা হয়েছে মাঝে মাঝে, কিন্তু সেটা বড় বড় সাফল্য অর্জন করলেও সেটা চূড়ান্ত পরিণতির দিকে যায়নি। এইবার পরিস্থিতি যেখানে ছিল এরকম যে সমস্ত দেশ একটা বারুদের বাক্সের ভেতরে এবং একটা মুহূর্তের ম্যাচের কাঠির স্ফুলিঙ্গ বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে, দিনের পর দিন সেই পরিস্থিতি চলতে চলতে একটা ঘটনায় সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠল, এবং সেই স্ফুলিঙ্গ সৃষ্টিকারী ইস্যুটা হলো কোটা প্রসঙ্গ। এই কোটা নিয়ে 18 সালেও আন্দোলন হয়েছে, এবং তৎকালীন প্রধানমন্ত্রী খুবই সুচতুরভাবে এই আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার তো করেছেনই, কিন্তু শেষ পর্যন্ত এমন একটা চাল চাললেন, তিনি বললেন যে কোটা নিয়ে তর্ক যদি এরকমই হয়, ঠিক আছে, আমি কোটা ব্যবস্থায় উঠিয়ে দিলাম। তিনি জানতেন যে এই সিদ্ধান্ত আদালতে টিকবে না, এবং ঘটনা তাই হলো। আদালতে মামলা করায় আদালত রায় দিল যে না, আমাদের সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ সুবিধার বিধান আছে, সুতরাং সংবিধান সম্মতভাবে কেউ কোটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে পারে না। সুতরাং সরকারের এই আদেশ নাকচ হয়ে গেল। সেইটা আবার সুপ্রিম কোর্টে আপিল করা হলো, এবং সুপ্রিম কোর্ট জুলাই মাসে তারা রায় দিল যে হাইকোর্টের রায় আমরা সঠিক মনে করছি এবং সেটাই বহাল থাকবে। সেখান থেকেই আবার নূতন পর্বের এই আন্দোলনের সূত্রপাত। কোটা নিয়ে এত উত্তেজনা কেন, এবং জীবনপণ করে শিক্ষিত ছাত্র সমাজ এই ইস্যুটা নিয়ে নেমে পড়ল কেন? তার একটা অন্যতম কারণ হলো আমাদের দেশে বিরাজমান যে বিশাল বেকারত্ব। প্রত্যেকটা ছাত্রছাত্রী লেখাপড়া করছে, কিন্তু জানে না যে এই লেখাপড়ার পরিণতিতে সে চাকরি, বিশেষ করে সরকারি চাকরি পাবে কি পাবে না। এবং এই সীমিত চাকরির সুযোগের উপরে আবার যদি মুক্তিযুদ্ধের সন্তান শুধু না, তাদের নাতি পুতি উত্তরাধিকার পরবর্তী বংশধর সবাই যদি এই কোটার সুবিধা পেতে থাকে, তাহলে পরে এমনিই তাদের জন্য কাজের সুবিধা নাই, চাকরির সুযোগ সীমিত, সেই সীমিত সুযোগের উপরেও আবার হস্তক্ষেপ হচ্ছে। আন্দোলন বেগবান হয়ে উঠল,
এবং এটা কোনো রাজনৈতিক ইস্যু এটার ভেতরে ছিল না, কিন্তু সরকার নীতি নিল এবং নম্বরের সঙ্গে ঘোষণা করলো, কুছ পরোয়া নেই, আমার ছাত্রলীগের বাহিনী দিয়ে আমি এটা মোকাবেলা করব। ছাত্রলীগের হুন্ডা গুন্ডা হেলমেট বাহিনীকে নামিয়ে দেওয়া হলো এবং 6 জন নিহত হলো, পরদিন আরো বেশি নিহত হলো, কিন্তু লাখো ছাত্র সমাজের সামনে তারা ধুলার মতো উড়ে গেল, কানে ধরেও পালানোর সুযোগ পেল না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ মুক্ত এলাকা হয়ে গেল। সরকার তখন তার আরো হিংস্র যে সরকারি বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অবশেষে সেনাবাহিনী, তাদেরকে নিয়োগ করতে হলো। কারফিউ দিল, কিন্তু মানুষের ঢল, মানুষের এই আন্দোলনের অগ্রযাত্রা প্রধানত ছাত্রদেরকে ভিত্তি করে যেটা গড়ে উঠেছিল এবং ব্যাপক জনগণের ভেতরে নানাবিধ কারণে যে বিক্ষোভের আগুন জমেছিল, এই দুটো একাকার হয়ে গেল। ছাত্র জনতার আন্দোলনের অগ্র অভিযান। নেতারা হুকুম দেয় 2 পা আগাও, জনগণ আগায় 6 পা। নেতারা হুকুম দেয় 6 পা আগাও, জনগণ আগায় 10 পা। আন্দোলনের ঊর্ধ্বমুখী অগ্রযাত্রা খুবই স্পষ্ট। এবং সেই অবস্থায় কোনো সংগঠিত নেতৃত্ব এখানে ছিল না। এটা স্বতঃস্ফূর্ত ছাত্র সমাজের অংশগ্রহণের ভেতর দিয়ে আন্দোলনটা গড়ে ওঠে এবং তার নেতৃত্ব কাঠামোটাও প্রধানত স্বতঃস্ফূর্ত ধারাই নেতৃত্ব কাঠামোটা গড়ে ওঠে। সেই সনাতন ছাত্র সংগঠন বলি, রাজনৈতিক দল তো বটেই, তাদের নিয়ন্ত্রণে একবারে হিসাব নিকাশ করি, যেটা 69-এর গণ অভ্যুত্থান বা 90-এর গণ অভ্যুত্থানের সময় আমরা লক্ষ্য করেছি, সেই সব ছিল না। সেটা একটা বৈশিষ্ট্য এই আন্দোলনে। এবং সেইটা অগ্রসর হতে হতে এমন একটা জায়গায় আসলো যখন শিল্পীরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে, সমাজের বিভিন্ন অংশের মানুষ নেমে গেছে, নারী সমাজ নেমে গেছে। এই অপ্রতিরোধ্য সংগ্রামের মুখে শেখ হাসিনাকে 45 মিনিটের নোটিশে তাকে পদত্যাগ করে বিদায় নিতে হয়, সরকারের পতন হয়ে যায়। এবং তারপরেই ক্ষমতা কার হাতে দেওয়া হবে, সেনাপ্রধান বক্তৃতা করলেন এবং 2 দিন একটু সময় নিয়েছে কাকে প্রধান করা হবে, এবং তিনি বক্তৃতা করে অবশেষে জানালেন যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তিনি পরবর্তীকালে উপদেষ্টা মণ্ডলী গঠন করে নতুন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা গ্রহণ করে এখন দেশ পরিচালনা শুরু করেছে।